সুপ্রিয় দর্শক সবাইকে ওয়েলকাম করছি মিরপুর শেরেবাংলা ন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম থেকে। আমি মমিন রোহন। বাংলাদেশ এ এবং নিউজিল্যান্ড এ দলের মধ্যে আনঅফিসিয়াল সেকেন্ড টেস্ট, 4 দিনের টেস্ট ম্যাচ। গতকাল বিকেলে বৃষ্টির বাগড়া 57.3 ওভার খেলা হবার পরেই কিন্তু ঝুম বৃষ্টি আসে, মুষলধারে বৃষ্টি আসে এবং এরপরে কিন্তু গতকালকের খেলা কল অফ হয়ে যায়। বাংলাদেশ এ টিমের ব্যাটিং কাটটা আমরা দেখছিলাম। নাইম শেখ শুরু করেছিলেন, চমৎকার শুরু পেয়ে গিয়েছিলেন, 82 রান আউট হয়ে গেছেন। অমিত হাসান এবং অঙ্কন তারা আনবিটেন রয়েছেন। অঙ্কনের ব্যাট থেকে এসে 1 রান নট আউট এবং অমিত হাসান 16 রানে নট আউট। তারা শুরু করবেন আজকে দ্বিতীয় দিনের খেলা। আম্পায়ারদের আমরা দেখছি তারা আবার মাঠে প্রবেশ করছেন এবং প্লেয়াররা কিন্তু মাঠে প্রবেশ করছেন। নিউজিল্যান্ড এ দলের ক্রিকেটারদের আমরা দেখছি তারা প্রস্তুত আছেন, মাঠে প্রবেশ করছেন। বাংলাদেশের যে দুজন ব্যাটার অপরাজিত ছিলেন, মাহিদুল ইসলাম অঙ্কন এবং অমিত হাসান, তারা দুইজন আরও একবার বাংলাদেশ এ দলের হয়ে মাঠে নামছেন। দিনের খেলাটা তারা শুরু করতে যাচ্ছেন আজকে সেইখান থেকে আবারও, অর্থাৎ 225 রানে 4 উইকেট থেকে আবারও শুরু হচ্ছে। 2 আনবিটেন ব্যাটার মাহিদুল অঙ্কন এবং অমিত হাসান দুজন আবার শুরু করবেন ঠিক গতকাল যেখানে তারা থেমেছিলেন ওই জায়গা থেকে। এবং খুব একটা সহজ কাজ কিন্তু হবে না রোহন, এই ধরনের ওয়েদারে, এই ধরনের কন্ডিশনে। আপনার মাথার ওপর কালো মেঘ, প্রথম বল অফ স্ট্যাম্পের ওপর টার্ন করে ভেতর দিকে ঢুকছিল, সোজা ব্যাটে ডিফেন্সিভ মুডে খেলেছেন অমিত। কোনো রকম রিস্ক নিতে চাইবেন না এই মুহূর্তে। এই বিষয়গুলো দলকে কিন্তু সাফার করতে হয়, কিন্তু যখন আপনি নিজেকে ওই জায়গাটাতে মেলে ধরবেন, এক প্রান্ত থেকে হয়তো উইকেট পড়ছে, দলের অবস্থা খারাপ, সে কথা পরে আসবে। আরও একটা ওভার শেষ হলো, মেইডেন ওভার লেনাক্স আদায় করে নিয়েছেন। 225 4 উইকেটে বাংলাদেশ এ। ও মাই গুডনেস, অফ স্ট্যাম্পের খানিকটা বাইরে। অঙ্কন খানিকটা দ্বিধায় কিন্তু ছিলেন, শেষ মুহূর্তে সিদ্ধান্ত নিয়েছেন বলটা ছেড়ে দিবেন। এ ধরনের দ্বিধাদ্বন্দ্ব, এ ধরনের কন্ডিশনে বিপদ টেনে আনতে পারে। আরও একবার রিপ্লেতে দেখছি আমরা, একেবারে ডেঞ্জার জোনটায় শট খেলবে ডেঞ্জারাস বোলার। আরও একবার একই চ্যানেলে ভালো বোলিং, এবারে সোজা ব্যাটে ডিফেন্স করেছেন। দেখে শুনে খেলতে হবে পেসারদেরকে। এবার একেবারে স্ট্যাম্প বরাবর ভালো ডেলিভারি, ডিফেন্স করেছেন অঙ্কন। আরও একটা ওভারে খেলা শেষ। টানা মেইডেন ওভার কিন্তু করে যাচ্ছেন বোলার এবং ব্যাটাররাও বেশ ভালোভাবে সেগুলোকে মোকাবেলা করে যাচ্ছেন। গুড সাইন। এই মুহূর্তে কিন্তু আমরা দেখতে পাচ্ছি আবারও বৃষ্টির হানা। ক্রিকেটাররা কিন্তু দ্রুত মাঠ ছেড়ে তারা প্যাভিলিয়নের দিকে চলে যাচ্ছেন। স্কোর কার্ডে রানের সংখ্যা কিংবা উইকেটের সংখ্যায় কোনো পরিবর্তন ঘটেনি। 225 রানেই বাংলাদেশ আছে। 4টা উইকেটের পতন ঘটেছে। নতুন দিনে কোনো রান যুক্ত হয়নি। প্রথম সেশনে মাত্র 3.3 ওভার খেলা হয়েছে, এরপরে বৃষ্টির কারণে আর খেলা হয়নি। সেকেন্ড সেশনটা শুরু হতে যাচ্ছে। আমরা আশা করছি সেকেন্ড সেশন আর বৃষ্টি বাগড়া দেবে না। রান করলেই আসলে সেটা হয়তো বা ইম্পর্টেন্ট, এরপর আর স্বীকৃত ব্যাটার থাকবে না, ফলে আপনাকে দায়িত্ব নিতে হবে। প্রথম বলটা সেকেন্ড সেশনের লেনক্স, তাকে নিয়ে আসা আছে স্ট্যাম্প টু স্ট্যাম্প। কোনো রুম দিচ্ছেন না নিউজিল্যান্ডের এ দলের ব্যাটাররা, জাস্ট নিজেদের লাইন লেনটা মেনটেন করে বোলিংটা করার চেষ্টা করছেন। ব্যাটার ভুল করবে সেই সুযোগের অপেক্ষায়। লেনক্স আরও একবার স্ট্যাম্পের উপর মাথাটা ঠান্ডা রেখেছেন। এবারে অফ স্ট্যাম্পের বাইরে কাট করার রুমটা দিয়েছিলেন, কাজে লাগিয়েছেন, কাট করে দিয়েছেন। সীমানার দিকে বল ছুটছে 4টা রানের জন্য। অবশেষে দিনের প্রথম রানটা এলো একটা বাউন্ডারি স্কোরিং শট দিয়ে অমিত হাসানের ব্যাট থেকে। আমরা শেষ ওভারের একেবারে শেষ বলে বাউন্ডারিটা হয়েছিল। অমিত হাসান চমৎকার একটা লেট কাট খেলেছেন। জিত থার্ড ম্যানটা ফাঁকাই ছিল, সেই দিকটা দিয়েই 4টা আদায় করে নিয়েছেন অমিত হাসানের ব্যাটে। চমৎকার একটা 4-এর মার এবং আজকের দিনের প্রথম রান। এবারে আনইভেন বাউন্স, এজ হয়েছিল উইকেট কিপারের মাথার উপর দিয়ে, বেঁচে গেলেন মাহিদুল ইসলাম অঙ্কন। আপনি যেটা বলছিলেন যে প্রথম বলটা যতখানি বাউন্স অঙ্কন এক্সপেক্ট করছেন সে ধরনের বাউন্স কিন্তু আসছে না, আনইভেন বাউন্স হচ্ছে। এবং এবারে কিন্তু ব্যাটে লেগেছিল, তবে ভাগ্য ভালো যে উইকেট কিপারের মাথার উপর দিয়ে পেছনে গিয়ে বলটা পড়েছে, নাহলে দিনের প্রথম উইকেটটা কিন্তু পড়ে যেতে পারত বাংলাদেশের জন্য। তবে মনে হচ্ছে যে তার হাতে আঘাত করেছে, শোল্ডারের ঠিক নিচে। এক্স্যাক্টলি, আরও একবার। এবারে কিন্তু প্রপার বাউন্সটা হচ্ছেন, ধৈর্যের বাঁধ বোধহয় ভেঙেছে অমিত হাসানের জন্য। এবারে হুক করতে চেয়েছিলেন, এজ হতে পারতো। এ ধরনের ঝুঁকি বিপজ্জনক হতে পারে বাংলাদেশ এ দলের জন্য, এবং সেটাই তিনি চেষ্টা করছেন, বারবার একই জায়গায় করে খেলানোর জন্য ইনভাইট করছেন ব্যাটারকে। এইটাই চাচ্ছেন ফোকস, এইটাই চাচ্ছেন যেটা করলেন ব্যাটার। আমরা আবারও দেখছি বলটা আরও একটা বাউন্সটা দিয়েছিলেন এবং তিনি চাচ্ছেন যে আমাকে হুক
লেগ স্ট্যাম্পের উপরে রুম নেই, তবে ওই অল্প একটু স্পেসের জায়গা থেকে একটুখানি সরে গিয়ে অনসাইডে খেলেছেন, একটা রান এসছে। কতখানি প্রেসার ক্রিয়েট করা যায়। ও মাই গুডনেস, অফ স্ট্যাম্পে পিচ করা বল টার্ন করে বেরিয়ে গেছে। অমিত হাসান পুরোপুরি পরাস্ত হয়েছেন, তবে ভাগ্য ভালো তার ব্যাটের কানায় বলটা ছুঁয়ে যায়নি, না হলে কিন্তু ফিরতে হতো এই মুহূর্তে অমিতকে। ওই বলটা আমরা আরো একবার দেখছি, ভয় ধরনের একটা বল। ও মাই গুডনেস, টার্ন বাউন্স। এবারও বলছিলাম যে এই জায়গাটাতে চেষ্টা করবেন, ডিফাইন লেগ আছে, তবে অমিত হাসান বেশ ভালোভাবে কানেক্ট করতে পেরেছেন বল সীমানার বাইরে। এবারেও বাউন্সারটা দিয়েছিলেন, কিন্তু এবার প্রপার হাইট, এবং তিনি ভেবেছেন যে এবার আমি ফিল্ডারকে বিট করতে পারবো। অথবা সেই হবে, আপনি ধৈর্যটা হারিয়ে ফেললেই ফুল করবেন। কুইক একটা সিঙ্গেল অফ ড্রাইভ করেই, দুজনের মধ্যে জেলিংটা খুব ভালো। এর আগের ওভারেও আমরা দেখেছি খুব দ্রুত একটা সিঙ্গেল নিয়েছেন এই দুজন, একেবারে সাথে সাথে কল করেছেন, অন্য প্রান্ত থেকেও রিপ্লাই এসেছে খুব দ্রুত। এবং আরও একবার দেখলাম ইনার সার্কেলের ভেতরেই ফিল্ডার ফিল্ড করেছেন, তবে এর মধ্যেই একটা দ্রুত সিঙ্গেল তারা কিন্তু নিয়ে নিতে পেরেছেন। এবার অফ স্টাম্পের বাইরে ফিল্ডার চেষ্টা করেছিলেন ঝাঁপিয়ে পড়ে বলটা গ্রিপ করতে, সম্ভব হয়নি, তবে বলের গতিটা থামিয়েছিলেন প্রথম চেষ্টায়। দ্বিতীয় চেষ্টায় ফিল্ডিং হলো, কিন্তু একটা রানও হয়ে গেছে অমিত হাসানের ব্যাটে। আরো একবার দেখছি আমরা আগের সেই শটটা। লেট খেলেছেন, ভালো চেষ্টা। এবার আরো একটা শর্ট বল, কোন রকমে নিজেকে সরিয়ে নিয়েছেন অঙ্কন, বডি লাইনে করেছিলেন এবারে, এবং শর্ট বলে তিনি বেশ মুনশিয়ানা দেখাচ্ছেন, ব্যাটারকে পরাস্ত করবার চেষ্টা করছেন প্রতিবার। এবং যেহেতু বেশি হাইট পাচ্ছে না বলগুলো, যদি ঠিকমতো নিজেকে সরিয়ে নিতে না পারেন, যদি ঠিকমতো মানে ডাউন হতে না পারেন, তাহলে কিন্তু সেটাকে শরীরে লাগবে। অ্যাটাকিং ফিল্ড সেট, এবারে কিন্তু ব্যাটে বল হয়েছে, ব্যাকফুটে গিয়ে শটটা খেলেছেন, তবে খুব একটা স্পেস তৈরি করতে পারেনি, রুম তৈরি করতে পারেনি স্ট্রেট টু দ্য ফিল্ডার। এবং মমিনুল দেখেন এই বলটাতে গিয়ে মনে হচ্ছে খানিকটা দৌড়ের বাদ ভেঙেছে। আর একবার অফ স্ট্যাম্পের বাইরে, এবারে জায়গা পেয়েছেন, ড্রাইভ করেছেন, দুই ফিল্ডারের মাঝ দিয়ে গ্যাপটা খুঁজে পেয়েছেন, তবে ভালো এফোর্ট ফিল্ডারের কাছ থেকে শেষ মুহূর্তে ড্রাইভিং এফোর্টে অন্তত একাধিক রান তার দলের জন্য বাঁচিয়েছেন সেখানে ফিল্ডার ফোক্স। চমৎকার রিলে ফিল্ডিং, আমরা আবার শটটা দেখছি, একটু জায়গা বানিয়ে শটটা খেলেছেন, এবং ফোক্স গতিটা শেষ মুহূর্তে বাড়ালেন, চমৎকার বলটা গ্রিপ করলেন এবং কেলির হাতে বলটা দিলেন। একটা রিলে ফিল্ডিং, বাউন্ডারি সেভিং এফোর্ট অবভিয়াসলি। স্ট্যাম্পের ওপর লাঞ্চ করে দিয়েছেন একটা রানের জন্য। অঙ্কন এবং অমিতের কাছ থেকে সকাল থেকে যে ধরনের প্রতিবন্ধকতার মধ্যে দিয়ে তাদেরকে ব্যাটিংটা করতে হয়েছে, ব্যাটিং করতে নেমেছেন। আরও একবার ইজি সিঙ্গেল কিন্তু অফার করছেন নিউজিল্যান্ড এই দলের ব্যাটারে, এবং এই মুহূর্তে যেহেতু কঠিন সময়টা তারা পার করে ফেলেছেন, এই মুহূর্তে কিন্তু ফিল্ড সেট আপটাও অনেকটা ছড়িয়ে ছিটিয়ে দেওয়া হয়েছে। এটার অপেক্ষাই হয়তোবা অমিত এবং অঙ্কন করছিলেন, যে একটা সময় হয়তোবা বিরক্ত হয়ে ফিল্ডাররা ফিল্ড সেট আপটাকে ছড়িয়ে ছিটে ফেলবেন, তখন তারা ইজি কিছু সিঙ্গেল পেয়ে যাবেন। সেটাই এবারে সজোরে খেলেছেন, সোজা বোলারের মাথার উপর দিয়ে 6। অমিতের ব্যাট থেকে ফক্সক্রফটকে চার্জ করার সিদ্ধান্ত হয়তোবা তারা নিয়েছেন, যেহেতু লেনক্সকে সরিয়ে এ ওভারই ফক্সক্রফটকে নিয়ে আসা হয়েছে, এবং তিনি পায়ের উপর বলগুলো করছিলেন, রুম পাচ্ছিলেন ব্যাটার। স্ট্রেইট ব্রিলিয়ান্ট শট। ও এবারে কিন্তু ঝাঁপিয়ে পড়েছিলেন, ফিল্ডার নাগাল পাননি, বল চলে যাচ্ছে, ডিপ থাকবে না একেবারে, সেখানে বলের গতিটা শেষ মুহূর্তে কমে গিয়েছে কিছুটা, যে কারণে না হলে কিন্তু ফিল্ডার এসে বলে নাগাল হয়তো পেতেন না, আর একটুখানি গতি থাকলে। এবং শেষ পর্যন্ত ওভারটা শেষ হলো 256, 4 উইকেটে বাংলাদেশ এ।
এবারে কিন্তু স্টক করেছেন, অনেকটা উপরে উঠেছে এবং বাউন্ডারি বাইরে, ওভার বাউন্ডারি অঙ্কন ব্যাট থেকে। ভালো কানেকশন ব্যাটে বলে, পাওয়ারটা জেনারেট করতে পেরেছিলেন ঠিকঠাক মতো বলের নিচে। আরো একটা ছয়ের মার অঙ্কনের কাছ থেকে, বেশ জায়গা বানিয়ে একটুখানি লেংথে খাটো, চমৎকার পিক আপ পর্যন্ত ঠিকঠাকই মনে হচ্ছে। এবারে কিন্তু স্ট্যাম্প ছেড়ে জায়গা বানিয়ে শটটা মেক করেছেন, 4 পেয়ে গেছেন ঠিকই, তবে এই বলটা যদি একটু এদিক সেদিক হতো তাহলে কিন্তু বিপদের কারণ হতে পারত। রিক্সটা নিয়েছেন অমিত, স্ট্যাম্পের বলটাকে আগে থেকেই রুম করেছিলেন, অনেকখানি পিছনে চলে এসেছিলেন এবং সেখান থেকে কাট করে 4টা রানের জন্য খেলেছেন। এবারে কিন্তু পুল করেছেন মিড উইকেটের ওপর দিয়ে, সীমানার বাইরে, আরো একটা ওভার বাউন্ডারি অমিত হাসানের ব্যাট থেকে। এক্সিলেন্ট, ব্রিলিয়ান্ট শট, স্লগ সুইপ কর্নার দিয়ে, এবং বলটার জন্য ওয়েট করেছেন অমিত হাসান। এবার অঙ্কন তুলে মেরেছেন, হাওয়ায় ভাসানো শট অনেকটা উপরে উঠেছে, আউট হয়ে যেতে পারেন এবং ইয়েস, মাহিদুল অঙ্কন আউট হয়ে গেলেন। বয়েল ক্যাচটা লুফেছেন এবং দেখাচ্ছেন তিনি কিভাবে ক্যাচটা ধরেছেন। 275 রানে পঞ্চম উইকেটের পতন বাংলাদেশ এ দলের। বড় ধাক্কা অঙ্কন, তাকে ফিরতে হচ্ছে। এবং এই ওভারে দেখেন দুটো বাউন্ডারি কিন্তু অমিত পেয়েছিলেন, একটা 4 একটা 6 এসেছে, সিঙ্গেল নিয়ে স্ট্রাইকটা রোটেট করেছেন। শেষ বলটা অমিতকে থেকে শুনে খেলতে হতো, কিন্তু তিনি আসলে বড় শট খেলার চেষ্টা করেছেন। তিনি হয়তো ভেবেছেন যে অমিত যেহেতু চার্জ করেছে আমিও চার্জ করে দেখি, কিন্তু অমিত কিন্তু বলটার জন্য ওয়েট করেছেন শেষ পর্যন্ত। তিনি খানিকটা এগিয়ে গিয়েছিলেন, তারপর দেখেছেন যে না, সেটাকে আসলে সেভাবে সোজা ব্যাটে খেলার উপায় নেই, তখন তিনি সুইপের মতো করার চেষ্টা করেছেন। আলটিমেটলি এজ হয়ে তাকে কিন্তু ফিরতে হচ্ছে 59 বল থেকে 24 রান করে। বিগ লস নিঃসন্দেহে। মারমুখী হয়ে গেলেন। এবারে রান পাবেন অমিত হাসানের ব্যাট থেকে সে রানটা, এবং সোহান এই মুহূর্তে দিয়ে দেওয়া হয়েছিল যেহেতু সেকেন্ড সেশনেরও অনেকটা খেলা এগিয়ে গেছে, ফলে দ্রুত রান তোলার একটা ভাবনা হয়তো বা আছে। এবং সোহান তিনি নেমেছেন, তিনি কোন ইন্টেন্টে ব্যাটিং করেন আমরা সিলেটে দেখেছি, তিনি একেবারে প্রথম বল থেকে চার্জ করে ব্যাটিংটা করেছেন। এখানেও অনেকটা তাই, খানিকটা অ্যাগ্রেসিভ মোডে যেই 3টা বল তিনি খেলেছেন, অ্যাগ্রেসিভ মোডেই খেলেছেন। অফ স্ট্যাম্পের বাইরে জায়গা করে একটা সিঙ্গেলের জন্য খেলেছেন। এবং সোহান উইকেটে থাকলে যে সুবিধাটা হয় যে অপোনেন্ট টিমের বোলাররাও জানেন যে অ্যাগ্রেসিভ ব্যাটিংই তিনি করবেন, তার স্বভাবজাত ব্যাটিংটাই করবেন। ফ্লাইট দিয়েছিলেন, একটা রানের জন্যই খেলেছেন নুরুল হাসান সোহান। ধন্যবাদ মমিন রোহন। 282-83 এখন 5 উইকেটের বিনিময়ে বাংলাদেশ এ। টসে জিতে বাংলাদেশে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয়। প্রথম সেশনটা যদিও বৃষ্টিতে পণ্ড হয়ে যায় দ্বিতীয় দিনের, তবে দ্বিতীয় সেশনের খেলা চলছে। এই মুহূর্তে ইন্টারেস্টিং হবে বোঝাটা আসলে বাংলাদেশ এ দলের পরিকল্পনাটা কি ব্যাটিংয়ে, যেহেতু দ্বিতীয় দিনের আমরা দ্বিতীয় সেশনে চলে এসেছি। সো নিঃসন্দেহে টিম ম্যানেজমেন্টের একটা টার্গেট তো নিশ্চয়ই থাকবে প্রথম ইনিংসে তারা কত নাগাদ দেখতে চায়, এবং আসলে ডিক্লারেশনের কথা কি তারা আদৌ ভাবছে কিনা। ওয়েলকাম নাবিল কায়সা। ধন্যবাদ মাজহার ভাই। সব কিছু নির্ভর করছে সিরিজের স্কোর লাইনটার কারণে। বাংলাদেশ সিরিজে পিছিয়ে আছে। লেট কাট, নুরুল হাসান সোহানের ভালো ফিল্ডিং ওই জায়গায়, এক্সিলেন্ট ফিল্ডিং নিক কেলির কাছ থেকে। একটা রানই সন্তুষ্ট থাকতে হলো সোহানকে। মাজহার ভাই, আজকে যখন খেলা শুরু হয় 225 রানে শুরু হয়েছিল, 57.3 ওভার। দ্যাট মিনস আজকে এখন পর্যন্ত 20.1 ওভারের খেলা হয়েছে, 7 রান এসেছে, ওভার প্রতি 3। আমার কাছে মনে হচ্ছে এখন থেকে আসলে চালিয়ে খেলা দরকার। আমরা মিরপুরের মাঠে 300-কে পার স্কোর বা তার চেয়েও ভালো স্কোর বলে থাকি। 300 তো আপনার বোর্ডে প্রায় জমা হয়েই গেছে। রিগার্ডলেস অফ এনি ফরম্যাট,
শর্ট বল কাট করে দিয়েছেন। ইন ফ্রন্ট অফ স্কোয়ার ফিল্ডার রয়েছে, তবে আটকাতে পারবেন না সেটি, এবং এই বাউন্ডারির সুবাদে অমিত হাসান কিন্তু পৌঁছে গেলেন তার অর্ধশতকে। ভালো ইনিংস খেলেছেন, 96 বলে 53 রানে পৌঁছে গেলেন তিনি, এবং আমি নিঃসন্দেহে এখন মনে হচ্ছে যে 50-র পর কিছুটা হলেও আরেকটু অ্যাগ্রেসিভ ফ্রেম অফ মাইন্ডে ব্যাট করবেন। সোহানের ওই যে প্রশ্নটা আপনি করছিলেন, আমার মনে হচ্ছে যে অ্যাকর্ডিং টু দ্য সিচুয়েশন অফ দ্য গেমও ম্যাটার করে অনেক ক্ষেত্রে। সোহান যে সিচুয়েশনগুলোতে নামছেন আর যে টাইপের প্লেয়ার তিনি, একটু বিজি প্লেয়ার, সো স্কোর করে তিনি সেই কনফিডেন্সটা রাখতে চান। অনেক সময় আপনি যে ধরনের খেলোয়াড়, ওর থেকে একটু ভিন্ন কিছু করতে গেলে হয়তো ডিফিকাল্টি ফেস হয় অ্যাজ আ ব্যাটার। আরও একটি ওভারের সমাপ্তি, 293, 5 উইকেটে। এই ম্যাচে আবার সাথে ব্যাটিং করছেন, কভারে ঠেলে আর একবার প্রান্ত বদলে নিলেন অমিত। চালিয়েছেন, লেগ সাইডে ফিল্ডার আছে, কুইক রান, দ্রুতই রানটা কমপ্লিট করতে হলো। প্রথমে সোহান হয়তো ভাবছিলেন যে ফিল্ডার খানিকটা পেছনে ওয়াইডিশ ফাইন লেগ অঞ্চলে, তবে একটা মাঝ বরাবর দাঁড়িয়েছিলেন, ঠিক 30 গজ বৃত্তের ধার ঘেঁষেও না, আবার একেবারে বাউন্ডারি লাইনেও না, সে কারণেই শেষ মুহূর্তে দ্রুত রানটা কমপ্লিট করতে হয়েছে সোহানকে। বয়েল ফুলটা স্টেপ ডেলিভারি, ক্লিক করেছেন, বাউন্ডারির দিকে যাচ্ছে বলটা, একটা রানে সন্তুষ্ট থাকতে হলো। আরো একটা ওভারের সমাপ্তি, 80 ওভার শেষে 298, 5 উইকেটে বাংলাদেশে। বেন লিস্টার প্রথম বলটা স্টাম্পের ওপরে, এই যে নতুন বলের কানেকশন ব্যাটে, শব্দটাই কিন্তু ভিন্ন। রাইট, এবং খুব হার্ড বল থাকে, সো সেক্ষেত্রে ব্যাটাররাও অনেক ক্ষেত্রেই টাইমিং করলেই যথেষ্ট হয়, খুব বেশি পাওয়ার জেনারেট করার দরকার হয় না। এবার বাউন্সার হুক করেছেন সোহান, বল চলে যাচ্ছে সীমানার দিকে, ওদিকে কোনো ফিল্ডার নাই, বাউন্ডারি সোহানের ব্যাটে। এটাই নতুন বলের সুবিধা, আপনি লাইনে একটু ওলট পালট হলে ব্যাটসম্যানরা কিন্তু পানিশ করাটা ইজিয়ার হয়ে যায়। খেয়াল করে দেখবেন বাউন্সটাও কিন্তু খুব যথেষ্ট না, নতুন বল তুলনামূলকভাবে বলটা কিন্তু খুব বেশি রাইজ করেনি, এবং কিছুটা টেনিস বল বাউন্সের মতো বল পরে কিছুটা ধীর গতিতে আসার কারণে কিন্তু সোহান সেই সময়টা পেয়েছেন। অফ স্টাম্পের অনেক বাইরে ছিল কিন্তু বলটা, একদম টেনে নিয়ে অন সাইডে খেলেছেন, ডিপ স্কোয়ার লাগে কোনো ফিল্ডারও ছিল না। এরই সাথে কিন্তু 300 রান পার করলো বাংলাদেশে দল, 303-এ পৌঁছে গিয়েছে তারা, তো কিছু উইকেট ফেলে দিতে পারে। আউটসাইড এজ, বল ট্রাভেল করবে, নতুন বল, এবং সেকেন্ড স্লিপের পাশ দিয়ে বল চলে গেল সীমানার দিকে, আরও একটি 4, সো দ্রুত রান আসছে কিন্তু নাবিল। 9 রান চলে এসছে এই ওভার ইতিমধ্যেই, এবং সোহানের ইন্টেনশনটাও পরিষ্কার। প্রথম দুটা বল ছেড়েছিলেন লিস্টারের, এবং বলছিলাম যে হয়তো একটু দেখে শুনে খেলবেন প্রথম 2-1টা ওভার, তবে এরপরে ব্যাক টু ব্যাক দুটা বাউন্ডারি। এটা যে কনভিন্সিং শট ছিল তা না, কাভার দিয়ে খেলতে চেয়েছিলেন। ফোক্স স্ট্রেট ব্যাটে ড্রাইভ করেছেন, বিউটিফুল শট, চোখে লেগে থাকার মতো একটা শট অমিতের কাছ থেকে। জানতেন মিড অফটা অনেকখানি অ্যাগ্রেসিভ সামনের দিকে দাঁড় করানো ছিল, সে কারণে জাস্ট সোজা ব্যাটে খেলেছেন, টাইম করে দিয়েছেন। কিছুটা ফুলার ছিল, তবে ফুল ফেস অফ দ্য ব্যাট, কখনো জোরে মারতে চাননি, কন্ট্রোলটা ছিল পুরোটা সময় জুড়ে অমিতের ব্যাটে। দারুণ এক্সিকিউশন, খুব ভালো শট, খুবই ভালো শট। আসেন ফক্স, কাট করেছেন, বল চলে যাচ্ছে সীমানার দিকে, আরো একটা বাউন্ডারি। এই ওভারে দুটা বাউন্ডারি এলো টিম বাংলাদেশের। লিস্টার দুটা বাউন্ডারি কনসিড করেছেন, একই পথে হাঁটলেন জ্যাক ফক্স। এবার দুটা বাউন্ডারি অমিত হাসানের ব্যাটে, 82 ওভার শেষে 315, 5 উইকেটে বাংলাদেশে। বেলেক স্ট্যাম্পের বাইরে ফ্লিক করেছেন, ফিল্ডার আছে ফাইন লেগে, একটা রানই আসবে। তাই করলেন, পেছনের পায়ে হিউজ শট, গন, আউটস্ট্যান্ডিং ডেলিভারি। ব্যাটারকে কিছুটা বোকা বানিয়েছেন, ফিল্ড সেটআপ দেখে আমার মনে হচ্ছিল শর্ট অফ আর লেংথ হবে, তবে খুব বেশি শর্ট বলবো না, কিছুটা 3/4 লেংথের বল ছিল, ভেতরে ঢুকেছে, এবং একজন সেট ব্যাটার অমিত হাসান কিন্তু পুরোপুরি পরাস্ত হয়েছেন। দারুণ বোলিং, এক্সেলেন্ট, অনেকখানি ব্লাফ দিয়েছেন ব্যাটারকে, এবং সেখানেই হয়তো ভুলটা করেছেন অমিত, একটু স্লো ছিলেন, ব্যাটটা নামিয়ে আনতে যথেষ্ট সময় নিয়েছেন, এবং রান দ্য উইকেটে এসে
যে অ্যাঙ্গেলটা লিস্টার ক্রিয়েট করেছেন সেখানেই পরাস্ত হয়েছেন অমিত। সেট ব্যাটসম্যান ছিলেন। এজ এবং আউট, আরও একটি উইকেটের পতন। পরপর 2 বলে 2টি উইকেট হারালো বাংলাদেশ এ দল এবং বেন লিস্টার নতুন ব্যাটার নাসুমকে আরেকটু ফুলার লেংথ ডেলিভারি করেছেন, যেটা নাসুম সরে গিয়ে কিছুটা জাস্ট ব্যাট পেতে দিলেন এবং আউটসাইড এজ হয়ে ফিরে যাচ্ছেন কোনো রান না করে। আরও একটি উইকেট। দ্যাটস দ্য বিউটি অফ লঙ্গার ফরম্যাট ক্রিকেট, যেখানে নিমিষেই ম্যাচের চিত্রনাট্য বদলে যায়। বেন লিস্টারের ব্যাক টু ব্যাক 2 বলে 2টা উইকেট। নাসুম একেবারে ফিট মুভমেন্ট নাই বললেই চলে, জাস্ট ব্যাটটা পেতে দিয়েছেন। এবং যে ধরনের সিচুয়েশনে খেলা হচ্ছে, এই ধরনের সিচুয়েশনে নাসুম হ্যান্ডি একজন ব্যাটসম্যান, দ্রুত রান করতে পারেন, তবে সেই সুযোগটাই পেলেন না। প্রথম বলে প্যাভিলিয়নে হাঁটছেন নাসুম আহমেদ। তবে লিস্টার ওভারটা ম্যাচে ফেরালো নিউজিল্যান্ডকে। এবার বিগ শট নুরুল হাসান সোহানের কাছ থেকে, ইটস আ 6। বলছিলাম যে টেল এন্ডারদের নিয়ে ব্যাটিং করার জন্য আলাদা একটা স্কিল সেটের প্রয়োজন হয় এবং অ্যাটাকিং ক্রিকেটটা খেলা দরকার। সোহানের সেই কাজটাই করছেন সোহান। যেটি বলছিলাম আমরা, নাবিল এবং আমি, যে 4-7 আবারও চালিয়েছেন। এবার আউট হওয়ার একটা সম্ভাবনা তৈরি হতে পারে, তবে না, আরও একটা 6 একই জায়গায়। এবারে শটটা আগেরটার মতো ঠিক কনভিন্সিং ছিল না, তবে ফলাফল ওই একই। ব্যাক টু ব্যাক 6, ব্যাক টু ব্যাক উইকেট আমরা দেখেছি, ব্যাক টু ব্যাক 6 দেখলাম। হ্যাট্রিক হবে কি না 6-এর দেখা যাক। তবে সোহান তার ইন্টেনশনটা বুঝিয়ে দিয়েছেন, তিনি চালিয়ে খেলবেন। তিনি জানেন অপোজিট প্রান্তে যারা আছেন, নাইম সে কথায়। এবারে বোল্ড হয়ে গেলেন, ক্লিন বোল্ড, রাউন্ড দ্য উইকেটে এসে স্টাম্প উপরে দিলেন নাইমের। অ্যাঙ্গেল তৈরি করছিলেন, সেখানেই পরাস্ত হলেন নাইম। 370-80 মনে হচ্ছে এখন অনেক দূরের পথ। সবকিছু নির্ভর করছে সোহানের উপর। যেহেতু 4 দিনের ম্যাচ, আমরা জানি টেস্ট ম্যাচে ফলো অনে ফেলতে হলে 200 রানে আপনাকে এগিয়ে থাকতে হয়। 4 দিনের ম্যাচের ক্ষেত্রে সেটা 150। এখন বাংলাদেশ যদি 350-এ অল আউট হয়ে যায়, নিউজিল্যান্ডকে ফলো অনে ফেরতে হলে 200-র আগে কিন্তু থামাতে হবে। দারুণ বোলিং। একজন লেট অর্ডার ব্যাটারকে উইকেট টু উইকেট বল করা, টপ অফ অফ স্টাম্প, পারফেক্ট বেসিক শো করছেন বেন লিস্টার। এবং নাইম হাসানও কিন্তু রানের চাকা ঘোরানোর আগেই ড্রেসিং রুমের দিকে হাঁটা দিয়েছেন। এবার কি নিবেন সিঙ্গেল? হ্যাঁ, সিঙ্গেল নিয়েছেন। 2 রানের জন্য ছুটবেন, গ্যাপে পড়েছে দেখেই 2 রান কমপ্লিট করলেন সোহান। সবাই, একদম সবাই বাউন্ডারি লাইনে। সোহানকে অফার করা হচ্ছে, তুলে মারো, বিগ শট খেলো, মিড উইকেটে ঠেলে। এবারে সজোরে চালিয়েছেন সোহান, গ্যাপে পড়েছে, ছক্কা হবে। হাই ফুল টস, নো হয় কিনা সেটাও দেখবার বিষয়। সেটাই হয়তো আম্পায়ারকে জিজ্ঞেস করছেন সোহান, লেগ আম্পায়ারকে, ওয়াজ ইট আ নো বল? লেটস সি। সোহানকে কিন্তু ক্রেডিট দিতে হবে নাবিল। দেখে খুব ইজি মনে হয় যে লাস্ট রেকগনাইজ প্লেয়ার, এখন তিনিই মারবেন, তাকে দিয়েই মারতে হবে, তিনিই রান করবেন। হাইটটা একটা ফ্যাক্টর ছিল, কিন্তু যদিও আম্পায়াররা এখন পর্যন্ত কোনো সিগন্যাল দিয়ে। ডাউন দ্য লেগ সাইড, ইজি পিকিং। তবে শটটি যে খেলেছেন তিনি, প্লেড দ্যাট উইথ অ্যাবসলিউট ডিসডেইন, মানে কোনো রকমের সম্মান প্রদর্শন করেননি শটটাতে। অফকোর্স বাজে বল, একেবারেই বাজে বল, সেটাকে দারুণভাবে বানিশ করলেন নুরুল হাসান সোহান, জাস্ট গ্লাইড করে দিয়েছেন। 2003, if I'm not wrong, he was one of the highest wicket takers of the tournament. হাসান মুরাদ কিন্তু ওভারটা দেখে শুনে খেলে ফেললেন, সো পরের ওভারে কিন্তু নুরুল হাসান সোহান আবার স্ট্রাইকেই থাকবেন। আরও একটি ওভারের সমাপ্তি, আমরা মনে হয় টি ব্রেকের দিকে যাচ্ছি। খুব সম্ভবত আম্পায়াররা অলরেডি সিগন্যাল দিয়ে দিয়েছেন। হ্যাঁ, নুরুল হাসান সোহান ইতিমধ্যেই কিন্তু ড্রেসিং রুমের দিকে হেঁটে যাচ্ছেন এবং খুব ভালো একটা সেশন গিয়েছে নিউজিল্যান্ডের, উইকেট পেয়েছেন তারা। অ্যাট দ্য সেম টাইম বাংলাদেশকেও বলবো না যে খারাপ করেছে। ইভেন স্টিভেন 50-50 এই সেশনটা নাবিল। আমার কাছে মনে হয় বাংলাদেশে এগিয়ে থাকবে। 128 রান বাংলাদেশ এই সেশনে জড়ো করতে পেরেছে। হ্যাঁ, 3টা উইকেট তারা হারিয়েছে, তবে বাংলাদেশ নিশ্চিতভাবেই চাইবে যে আজকে নিউজিল্যান্ডকে ব্যাটিং করাতে। ব্যাটিং জামাইটা যদি এখানেই নিউজিল্যান্ড এর এগেনস্টে বাংলাদেশ এ দলের 353 8 উইকেটে
বাংলাদেশ এ। 46 রানে অপরাজিত আছেন সোহান, 34 বল খেলেছেন। হাসান মুরাদ তার সঙ্গী, এর পরের শেষ ব্যাটসম্যান খালেদ। এই মুহূর্তে নুরুল হাসান সোহান, তার কাঁধে দায়িত্বটা। তিনি নিশ্চয়ই খুব বেশি সময় এই মুহূর্তে ব্যাটিং করতে চাইবেন না, খুব দ্রুতই হয়তো বা কিছু রান অ্যাড করে রানটাকে 400 বা 400 কাছাকাছি নিয়ে যেতে পারলে তিনি হয়তো বা বেশ খুশি হবেন। নিউজিল্যান্ড এই দলের ফিল্ডাররাও প্রস্তুত, তারাও নিশ্চয়ই চাইবে দ্রুতই 2টা উইকেট তুলে নিয়ে ব্যাটিং করতে নামতে। বাংলাদেশ দল নিশ্চয়ই চাইবে যে অন্তত শেষ 1-1.5 ঘন্টা ব্যাটিং করাতে নিউজিল্যান্ডকে। থার্ড সেশনের প্রথম বল অফ স্টাম্পের অনেকখানি বাইরে সোয়ানের জন্য কাট করে দিয়েছেন। লেনক্সকে নিয়ে আসা হয়েছে এবং সজোরে মেরেছেন, রিস্কটা নিয়েছেন, আউট হয়ে ফিরতে হচ্ছে নুরুল হাসান সোহানকে। 9 জন ফিল্ডার যখন বৃত্তের বাইরে থাকবেন তখন আপনি উঠিয়ে মারলে সেটা কোনো না কোনো একটা ফিল্ডারের কাছে যাবেই, সেটাই খুব স্বাভাবিক ব্যাপার যদি না আপনি বলটাকে সীমানার উপরে আছড়ে ফেলতে না পারেন। সেটাই হয়েছে, নুরুল হাসান সোহান ফিরছেন ক্যাচ আউট হয়ে, এবং তার স্ট্র্যাটেজি বোধহয় এটাই ছিল যে আসলে 6 হলে হলো, না হলে আউট হব, কারণ এই মুহূর্তে আসলে সময় নষ্ট তিনি করতে চান না। অফকোর্স আগের ওভারেই বলছিলাম যে সোহান চালাবেন, হি উইল গো ফর ইট, হয় ছক্কা নতুবা আউট। ছক্কা না হলেও আউট হয়ে গেলেন সোহান, 50-র খুব কাছাকাছি। ভালো একটা নক খেলেছেন, দলকে 350 পার করিয়ে নিয়েছেন। মিরপুরের উইকেটে ফার্স্ট ইনিংসে 355 ইজ এ গুড স্কোর। এই মুহূর্তে স্কোর এবারে উঠিয়ে মেরেছেন, লং অনের ফিল্ডার আছেন, ক্যাচ অ্যান্ড গন। বাংলাদেশ 357 রানেই থামতে হচ্ছে। খালেদ আহমেদ, তাকে ফিরতে হচ্ছে। চার্জ করেছিলেন প্রথম যে কয়টা বল তিনি খেলতে পেরেছেন, চার্জ করেছেন, দ্রুত রান তোলার চেষ্টা করেছেন এবং তার উইকেটের মাধ্যমেই বাংলাদেশের ইনিংস থামছে 357 রানে। চার্জ করবেন খালেদ বোঝা যাচ্ছিল, সে কারণে ঝুলিয়ে দিয়েছিলেন লেনক্স। লং অনটাকে টার্গেট করেছেন, তবে বৃত্তের বাইরে একেবারে রোব ঘেঁষে দাঁড়িয়ে থাকা ফিল্ডারকে বিট করা সম্ভব হয়নি। এলিভেশনটা ঠিকঠাক হয়নি, বলটা হাইট পেয়েছিল, ডিস্টেন্স পায়নি। 357 অল আউট বাংলাদেশ এ 90তম ওভারে এসে। কাকে এগিয়ে রাখবেন রাহুল এই পর্যায়ে? অবশ্যই ভালো একটা স্কোর বাংলাদেশ তাদের বোর্ডে জমা করতে পেরেছে এবং আজকে শেষ বেলায় নিউজিল্যান্ডকে ব্যাটিং করতে হবে। বাংলাদেশ যদি এই সেশনে বাকি যে কয়েকবার খেলা হবে সেখানে 2, 3 বা 4টা উইকেট যদি তুলে নেওয়া সম্ভব হয়, সেক্ষেত্রে কিন্তু ম্যাচে নিঃসন্দেহে কন্ট্রোল নিয়ে নিতে পারবে বাংলাদেশ এ দল। আপনি যেটা বলছিলেন যে ফলোঅনের কথা, ফলোঅন এড়াতে হলে 207 রান অন্তত করতে হবে নিউজিল্যান্ড এ দলকে, 208। ফলে সেটা নিশ্চয়ই চেষ্টা করবেন। ব্যাটিং কার্ডটা দেখছি, নাইম শেখের ব্যাট থেকে 82 রান, ইনামুল হক বিজয় 48 রান। ভালো একটা ওপেনিং পার্টনারশিপ হয়েছিল। সাইফ হাসান, তিনি হাফ সেঞ্চুরি দেখা পেয়েছেন, 51 রান করেছেন। অমিত হাসান এবং অঙ্কন আজকে একটা ভালো পার্টনারশিপ করেছেন। অমিতের ব্যাট থেকে 67, অঙ্কন 24 এবং নুরুল হাসান সোহান 40 বল থেকে 48 রান করে ফিরেছেন। সব মিলিয়ে 89 ওভার 5 বল ব্যাটিং করতে পেরেছে বাংলাদেশ। স্কোরটা 357, 10 উইকেট হারিয়ে। এই ম্যাচে ফল বের করা দরকার বাংলাদেশের জন্য। যদি ম্যাচটা ড্র হয়ে যায় সেক্ষেত্রে সিরিজ জিতে নেবে নিউজিল্যান্ড এ। বাংলাদেশ এ কীভাবে নিউজিল্যান্ডকে ট্যাকেল করে, কত রানের মধ্যে অল আউট করার চেষ্টা করে, কতটা অ্যাটাকিং থাকে, দ্যাট উইল বি ক্রুশাল, দ্যাট উইল বি কি। এবং একজন স্পিনার বাড়ানো হয়েছে, আগের ম্যাচে নাইম এবং হাসান মুরাদ ছিলেন, নাসুমকে ইনক্লুড করা হয়েছে। 18টা ম্যাচ খেলেছেন, 1014 রান করেছেন, 131 সর্বোচ্চ। মারিও তার ফার্স্ট কোর্স ক্যারিয়ারটা দেখছি 16টা ম্যাচ খেলে 1455 রান করেছেন। খালেদ নতুন বলার বাংলাদেশের হয়ে। কম্বিনেশন স্ট্র্যাটেজি, আসেন খালেদ। প্রথম বলটা লেগ স্ট্যাম্পে ফ্লিক করেছেন, প্রথম বলে বাউন্ডারি। স্ট্যাম্পের বাইরে ভালো জায়গায়, তবে আউটসাইড এজ
বল চলে যাচ্ছে সীমানার দিকে, 4টা রান অ্যাড হবে মারিওর ব্যাট থেকে। রাইজ মারিও প্রথম টেস্টে 2 ইনিংসে ব্যর্থ ছিলেন, নিশ্চিতভাবেই এই ম্যাচে সেটা পুষিয়ে দিতে চাইবেন। ভালো স্টার্ট, কনভিন্সিং শট বলা যাবে না, ব্যাটার বাইরের কানায় লেগেছে। দেয়ার ওয়াজ নো থার্ড ম্যান। এবারে পুল আউট হওয়ার সম্ভাবনা, লাকি রাইজ মারিও। স্কোয়ার লেগে থাকা ফিল্ডারের এবার লেগ স্ট্যাম্পে ফ্লিক করেছেন হাসান মুরাদ, তিনি ছুটছেন বলের পেছনে, তবে ইজি 2টা রান আসবে। নিউজিল্যান্ডও কিন্তু অ্যাগ্রেসিভ ক্রিকেটটাই খেলছে, অন্তত খোলসে বদলি হতে চাইছে না। যখনই লাইন লেংথে একটু গড়বড় হচ্ছে খালেদের, তারা কিন্তু ব্যাট চালাচ্ছেন, রানের খোঁজ করছেন, বিজি ক্রিকেটটা খেলার ট্রাই করছে নিউজিল্যান্ড। কখনো কখনো যখন 4 স্পিনারের স্ট্র্যাটেজি সাজানো হতো, এবারে সুইপ, নাইস কানেকশন, বাউন্ডারি আসবে হিফির ব্যাটে, প্রথম বাউন্ডারি, এবং শটটা যথেষ্ট কনফিডেন্স দেবে হিফিকে। যেটা বলছিলাম, আরেকবার শটটা দেখছি আমরা, অ্যাটাকিং শট, উইকেট কিপার এবং লেগ স্লিপের ঠিক মাঝ দিয়ে বেরিয়ে গেছে বলটা। খালেদ আবারও ওই লেগ স্ট্যাম্পে, তবে এবারে ডিপ মিড উইকেটটাকে টার্গেট করেছেন মারিও। যখনই ডিপ স্কোয়ার লেগে খালি জায়গায় ঠেলেছেন, বৃত্তের ভেতরে থাকা হাসান মুরাদকে বিট করেছেন, তখনই বোঝা গিয়েছিল বলটা বাউন্ডারি সীমা পেরিয়ে যাবে। বিউটিফুল শট, প্লেসমেন্টটা দুর্দান্ত। ম্যাচটাই পেসারদের করতে হবে, এবং বলতে না বলতেই তিনি যদি পারফর্ম না করেন, বললাম এটুকু শুনেই মনে হয় খালেদের মনটা খারাপ হয়ে গিয়েছিল, বিকজ হি ইজ দ্য বেস্ট বোলার ফ্রম ফার্স্ট টেস্ট ম্যাচ, এবং সেই ফর্মটাই টেনে আনলেন মিরপুর শেরে বাংলায়ও। প্রথম উইকেট খালেদের, ফিরতে হচ্ছে মারিউকে। ফোর স্টাম্প করিডোরের বলটা আলতো ব্যাটে খেলার চেষ্টা করেছেন, লাইট এজ নিক, উইকেট কিপার সোহানের বিশ্বস্ত হাতে। এই করিডোরটাই মেনটেন করছিলেন তিনি একেবারে শুরু থেকে, যেটা তিনি সিলেক্ট টেস্টেও করেছেন, করে সাফল্য পেয়েছেন, এবং নতুন বলে আরও একবার সেই করিডোরটা মেনটেন করে আরও একটা উইকেট, প্রথম উইকেটটা তিনিই এনে দিলেন। মারিও ফিরছেন 19 বল থেকে 14 রান করে, প্রথম উইকেট, প্রথম সাফল্য। সম্পৃক্ত থাকাই হয়তো বা ছেলেমেয়েদের জন্য অনেক বেশি ডিফিকাল্ট হয়ে যায়, অনেকেই ক্রিকেটটা ভালো খেলেও দেখা যায় যে কন্টিনিউ করতে পারেন না। লেগ স্ট্যাম্পের উপর প্লান্স করে দিয়েছেন একটা রানের জন্য, ইজ এ সিঙ্গেল। রাহুল, এটার একটা বড় রিজন হচ্ছে যে স্কুল লেভেল থেকে এই খেলাগুলোকে প্রমোট না করা। এবার কিন্তু ডাউন দ্য উইকেট এসে খেলেছেন, ভালো শট, গুড এক্সিকিউশন, ডাউন দ্য লেগ ছিল, তো ব্যাটারের জন্য কিন্তু খুব যে এগেনস্ট দ্য স্পিন খেলতে হয়েছে তা না, বলটাও অনেকটা শক্ত রয়েছে, যার কারণে খুব একটা টার্ন নাই, সো জাস্ট ওই ফ্লোতেই শটটা খেলতে সক্ষম হয়েছেন। এবং পায়ের উপর পেলে, স্পেশালি সাবকন্টিনেন্টের বাইরের দলগুলো ডাউন দ্য উইকেট এসে এবার তো পাওয়ারফুল শট খেললেন কার্টার। ইভেন বেটার, মানে ওই বাউন্ডারি থেকে, প্রথম বাউন্ডারিটার থেকে এই বাউন্ডারিটা আরও বেশি কন্ট্রোলে ছিলেন। খুবই অথরিটেটিভ, বোলারের মাথার উপর দিয়ে শটটা খেলেছেন। স্ট্রেট বোলারের মাথার উপর দিয়ে, সীমানার বাইরে, অ্যাগ্রেসিভ ব্যাটিং, এবং হাসান মুরাদকে চার্জ করছেন, যেহেতু সিলেটে বেশ ভালো বোলিং করেছিলেন এবং তাকে সেটেল হতে হয়তো বা দিতে চাচ্ছেন না। আরো একবার সুইপ করতে চেয়েছেন, কানেক্ট হয়েছে, আরো একটা বাউন্ডারি। তিনি আসছেন দ্বিতীয় ওভার নিয়ে, আরো একবার স্টেপ আউট করে সোজা ব্যাটে খেলেছেন বোলারের মাথার উপর দিয়ে, 6, বিশাল 6 কার্টারের ব্যাট থেকে। ইন্টেন্টটা একেবারে স্পষ্ট। দারুণ ফুট মুভমেন্ট, ডাউন দ্য উইকেট এসেছেন, বলের পিচে গিয়েছেন এবং সোজা খেলেছেন, কিন্তু তিনি অ্যাক্রস দ্য লাইন খেলতেই চাননি কখনো। এবং রিসেন্টলি আপনি মডার্ন ডে ক্রিকেটে দেখবেন যে আগে ডাউন দ্য উইকেট গেলে একদম বলের
বাট আমার মনে হচ্ছে যে ডাউন দ্য লেগ সাইড ছিল, ফ্লিক করেছেন। এবারও কিন্তু কমফোর্টেবলি খেলেছেন বলতেই হবে। আরও একটি 4। কার্টার খুব ভালো ব্যাটিং করছেন এগেনস্ট দ্য স্পিন, তার ফুট মুভমেন্ট কিন্তু দুর্দান্ত। আসলে এবং পায়ের উপর বলগুলো করলে তিনি সেগুলোকে কিন্তু যথাযথ জায়গায় পৌঁছে দিচ্ছেন, সীমানার বাইরেই পাঠাচ্ছেন। আরও একবার একই কাজ করেছেন, ফলে স্পিনটা খেলতে একেবারেই কষ্ট হচ্ছে না। হাসান মুরাদ এবং নাসুম আহমেদ দুজনকেই বেশ স্বাচ্ছন্দ্যে ব্যাটিং করছেন এবং দুজনেই প্রতি ওভারে 1-2টা বল কিন্তু ওই জায়গাটায় দিচ্ছেন। অফ স্টাম্পের বাইরে ব্যাটে বলে ভালো কানেকশন হয়েছে, ফিল্ডার দৌড়চ্ছেন তবে নাগাল পাবেন না, বল চলে গেল সীমানার বাইরে ডিপ কাভার অঞ্চলকে ভেদ করে। হিফির ব্যাট থেকে 4 মান ওভারের প্রথম বলে নাইম শেখ তিনি এসছেন বল করতে। বিউটিফুল শট, এক্সিকিউশনটা দারুণ, গ্যাপ ছিল সেই গ্যাপেই ঠেলেছেন, জোরে মারার কোনো চেষ্টা ছিল না। এবার রিভার্স সুইপ এবং ভালো কানেকশন, ফিল্ডার নেই, গ্যাপটা পেয়ে গেছেন, বল সীমানার বাইরে। এক্সিলেন্ট শট। বুঝতে পারছিলেন হাসান মুরাদ একটা জায়গাতেই অপারেট করছেন, তাকে তার লাইন লেংথ থেকে সরানো প্রয়োজন, সে কারণেই রিভার্স সুইপ এবং হোয়াট আ কানেকশন, ফ্লাই করলো যেন বলটা। এবারে কিন্তু ফরওয়ার্ড শর্ট স্কোর লেগে যে ফিল্ডার আছে তাকে বিট করেছেন এবং বলের ঠিকানা আরো একবার সীমানার বাইরে, দুই প্রান্ত দিয়েই মিডিয়া প্রান্ত থেকে ফ্লাইট দিয়েছেন, অফ স্টাম্পের বাইরে জায়গা পেয়েছেন, সপাটে শটটা খেলেছেন এবং ডিপ কাভার অঞ্চলে একেবারে ফাঁকা, এক্সট্রা কাভার, বল চলে গেছে সীমানার বাইরে। এবার একটা ভালো শট মেক করেছেন খালেদ আহমেদ, বলে নাগালটা পাবেন না, বল চলে যাচ্ছে সীমানার বাইরে। কাটারের ব্যাট থেকে 4 মার। আমি বলছিলাম দারুণ ফুটওয়ার্ক। ফুটওয়ার্ক মানে কিন্তু শুধু ডাউন দ্য উইকেট আসে না বা সামনে খেলা না, আপনি দেখবেন যে যেভাবে তিনি ব্যাকফুটে গিয়ে পাঞ্চ করেছেন দুর্দান্ত, কিন্তু খুব যে বাজে ডেলিভারি ছিল তা না, কিন্তু তিনি গ্যাপটা পেতে সক্ষম হয়েছেন এবং বলের উপর চড়াও হয়েছিলেন। এবার ব্যাকফুটে গিয়ে আরো একটা রান। আমি কেন বারবার এই দুজন ব্যাটারকে কৃতিত্ব দিচ্ছি, যদিও দিনের এখনো শেষের, হয়তো এইটা শেষ ওভার হতে পারে বা আরও একটি ওভার হতে পারে, বাট যেভাবে তারা রেসপন্স করেছে, বাংলাদেশের কিন্তু মূল টার্গেটই ছিল নিউজিল্যান্ডকে দ্বিতীয় দিনের শেষ সেশনে এসে 1 ঘন্টা 1.5 ঘন্টা যদি ব্যাটিংয়ে পাঠিয়ে দ্রুত কিছু উইকেট নিয়ে নেওয়া যেত, তাহলে বাংলাদেশ হয়তো কিছুটা আপার হ্যান্ড পেত এই 4 ডে ম্যাচটাতে। তবে যেভাবে হিফি এবং কার্টার রেসপন্স করেছেন, একটুখানি পেছন থেকে বডিটিকে শিফট করে শটটা খেলেছেন এবং এত টাইট ফিল্ডিং এর মধ্যে একটা রান কিন্তু বের করে নিয়েছেন। আরো একটা ওভারে খেলা শেষ হলো এবং আজকের দিনের খেলা এখানেই, অর্থাৎ দ্বিতীয় দিনের খেলা শেষ, সেটা জানিয়ে দিচ্ছেন আম্পায়াররা। গাজী সোহেল এবং মাসুদুর রহমান দুই অনফিল্ড আম্পায়ার নিজেদের মধ্যে এখনো কথা বলছেন। বাংলাদেশ টিম নুরুল হাসান সোহানের নেতৃত্বে এবং কার্টার এবং হিফি বেশ অস্বস্তি ফিল করছিলেন অনেকক্ষণ ধরে, তারপরেও কিন্তু ব্যাটিংয়ে কোনো প্রভাব পড়তে দেননি। হ্যাঁ, এবং নিঃসন্দেহে নিউজিল্যান্ড ডাগআউট কিন্তু যথেষ্ট খুশি হবে দ্বিতীয় দিন শেষে তারা যে পজিশনে রয়েছে। 104 1 উইকেটে তারা 357 রানের জবাবে তারা ব্যাট করতে নামে তৃতীয় সেশনে এসে দ্বিতীয় দিনের। বাংলাদেশ 225-এ 4 উইকেটে শুরু করেছিল দ্বিতীয় দিনের খেলা, তারা 357 রানে তাদের প্রথম ইনিংস গুটিয়ে যায় এবং পরবর্তীতে কিন্তু নিউজিল্যান্ড যেভাবে ফাইট ব্যাক করেছে আফটার লুজিং দ্যাট আর্লি উইকেট, দুজন ব্যাটারকে ক্রেডিট দিতে হবে এবং বাংলাদেশ দলের কিন্তু আগামীকাল হার্ড ওয়ার্ক অপেক্ষা করছে যদি তারা এই ম্যাচটিতে ঘুরে দাঁড়াতে চায়। পশ্চিম আকাশে সূর্য অস্তমিত যাচ্ছে এবং এই মুহূর্তে আমরা
ব্যাটিং সামারে যদি দেখি, মারিউ তিনি ফিরে গিয়েছিলেন নিউজিল্যান্ড এ দলের ব্যাটিং সামারে, 19 বল থেকে 14 রান করে ফিরে গিয়েছিলেন, এবং হিফি কার্টার দুজন মিলে বেশ ভালোভাবে শেষ করেছেন দ্বিতীয় দিনটা, এবং তার আপার হ্যান্ডে থেকেই কিন্তু শেষ করেছেন দ্বিতীয় দিন। 41 রান হিফি এবং কার্টার 48 রানে আনবিটেন থাকলেন। 104 এক উইকেটে নিউজিল্যান্ড এ দল 29 ওভার খেলে। বোলিং কার্ডটাও দেখতে পাচ্ছি, 4 জন বোলার বল করেছেন। খালেদ আহমেদ একমাত্র বোলার যিনি একটা মাত্র উইকেট পেয়েছেন, 5 ওভার বল করেছেন, 19 রান দিয়ে একটা উইকেট। নাইম তিনি বল করেছেন 7 ওভারে 31 রান দিয়েছেন, কোনো উইকেট নেই। নাসুম 10 ওভারে দিয়েছেন 33 রান, উইকেট নেই, এবং হাসান মুরাদ 7 ওভারে 32 রান, উইকেট নেই। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.